বিগত 15 বছরে রাজনৈতিক স্বার্থে পুলিশের অপরাধের চিত্র বিশ্বে নজিরবিহীন। সিলেটে আইজিপি মামলা সংশ্লিষ্ট না হলে কাউকে গ্রেফতার না করার নির্দেশ। ফুলেল শ্রদ্ধায় সিক্ত উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে জানাজা। সিএমএইচে রাখা হবে মরদেহ। কানাডা থেকে মেয়ে ফেরার পর সোমবার দাফন। এবং সাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে কাল পর্যন্ত। সোমবার থেকে বাড়বে শীতের তীব্রতা। রাজধানীতেও বাড়ছে ঠান্ডা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। বিকেলে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা, অন্যান্য তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে মতামত দেয়া যাবে। বিগত 15 বছরে রাজনৈতিক দলের স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। বিশ্বে এমন ঘটনা নজির নেই বলে মন্তব্য করেছেন স্বয়ং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আইজিপি প্রভাবমুক্ত বাহিনী বিনির্মাণে কাজ চলছে। এ সময় 5 আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন বাহারুল আলম। সভায় এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। এদিকে রাজধানীতে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। চুরি ছিনতাই রোধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় গঠন করা হয়েছে পুলিশের বিশেষ টিম। 1 মাসের অভিযানে অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চুরি ছিনতাই হলে ভুক্তভোগীদের মামলা করতে অনীহার কারণে অনেক ঘটনাই অজানা থাকে। চুরি বা ছিনতাই হওয়া ফোন বুঝে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রাস্তার মোড়তে সুইচ গিয়ার দেখে মোবাইলটা নিয়ে গেছে। পরে ওরা 4-5 জন ছিল। আমি আর নিজের জানের ভয়ে আর কিছু বলিনি। বৃহস্পতিবারে ফোন দিয়েছে যে আসে মোবাইলে, তখন একটু অন্যরকম অনুভূতি, যে না পাওয়া যায়, পুলিশের প্রতি একটু আস্থা বাইরে গেছে। 1 বছর আগে হারিয়েও ফিরে পেয়েছেন মোবাইল ফোন, তাই শখের ফোন হাতে পেয়ে দিশেহারা। 9 মাস যাবত হারাইছে। আমি একদম আশা হারাই ফেলছিলাম যে হয়তো আর পাবো না, তো পাইছি, এখন অনেক ভালো লাগছে। আমার বাবার ফোন হারানো গেছে, আর এটা অটোরিকশা থেকে পড়ে গেছিল। মে মাসের 5 তারিখে হারাইছে, আজকে পাইছি। পুলিশ বলছে, রাজধানীর কারওয়ান বাজার হাতিরঝিল এলাকায় হঠাৎ ফোন হারানোর ঘটনা বেড়ে যাওয়ায় আলাদা টিম গঠন করে শুরু হয় অভিযান। এসব এলাকা থেকে হারানো মোবাইল ফোন ঢাকার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের চেয়ে বেশি বলেও জানায় পুলিশ। আমরা 53টি মোবাইল তাদের গ্রাহকদের হাতে অলরেডি উদ্ধার করে দিতে সক্ষম হয়েছি। টেকনোলজি ইউজ করে উদ্ধার করেছি এবং আমাদের আরেকটা প্ল্যান আছে যে এই মোবাইলগুলো যেখান থেকে উদ্ধার হয়েছে তাদের মাধ্যমে আমরা যারা ছিনতাইকারী আছে, যারা চোর আছে, তাদের পর্যন্ত আমরা পৌঁছাবো এবং অপরাধীদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবো। ছিনতাই হওয়া ফোন ফিরে পেতে জিডি না করে মামলা করার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে শেষ বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। জ্যেষ্ঠ আইনজীবী, সরকারি উপদেষ্টা, আমলারা বলছেন, প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। দীর্ঘদিন পর নিথর দেহে এলেন 54 বছরের কর্মস্থলে।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান সহকর্মীরা। এরপর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। হাসান আরিফের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সিনিয়র আইনজীবীরা। ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। আইনজীবী থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, প্রতি ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেন এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা ক্যারিয়ার ছিল আর কি। সুপ্রিম কোর্টে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানেও ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন হাসান আরিফ। তৃতীয় জানাজা শেষে উপদেষ্টা ও সচিবরা বলেন, দেশের ক্রান্তিকালে নিজের অভিজ্ঞতা দিয়ে হাসান আরিফ করে গেছেন নতুন বাংলাদেশ গড়ার কাজ। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হাসান আরিফের মরদেহ রাখা হয়েছে সিএমএইচে। তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উপদেষ্টার দায়িত্ব পালন করেন হাসান আরিফ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। নেতাকর্মীদের নামে থাকা রাজনৈতিক মামলাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে বিএনপি। সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেছেন, বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার। মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে জানিয়ে আলাল বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া হয়েছিল এবং এ কাজে সহায়তাকারীদের আওয়ামী লীগ পুরস্কৃত করেছিল। মানুষের ন্যায্য অধিকার, যেটা ভোটের অধিকার, যার ভোট তাকে দেবো, যাকে খুশি তাকে দেবো এবং দিনের বেলায় দেবো এবং ফলাফল যেন সঠিকভাবে জানবো আমরা, এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে। দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোনো যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না। যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে। সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে বৈষম্যকে নির্বাসনে পাঠানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন, বারবার জাতি যেন প্রতারিত না হয়, এজন্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর, নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশনা নিয়ে আসছেন আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব, আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো, আমরা মেধার স্বীকৃতি প্রদান করব, আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব, আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। মধ্যপ চালকের প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট ছাত্র নিহতের প্রতিবাদে সোচ্চার সহপাঠীরা। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ,
শুধু মামলা নিতেই টালবাহানা নয়, বিভ্রান্তিকর তথ্য ও প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অপরাধী যে পরিবারেরই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়, তা প্রতিষ্ঠায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই। We want justice, justice, justice. বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় সড়কে ঝরেছে সহপাঠীর প্রাণ। বিচার দাবিতে শনিবারও রাজপথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। নাকি ক্ষমতা, ঝাঁঝালো স্লোগান মিছিলে প্রকাশ পাচ্ছে ক্ষোভ আর প্রতিবাদের ভাষা। আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ, দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে। বিক্ষোভ মিছিলের আগে বুয়েটের শহীদ মিনারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন, নানা উপায়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা শঙ্কিত করছে শিক্ষার্থীদের। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা পূর্বেও দেখেছি প্রভাবশালী পরিবারের সদস্যবৃন্দ কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেও, কোনো সিভিয়ার অফেন্সে যুক্ত থাকলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। সড়কে বুয়েট শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, যথাযথ ক্ষতিপূরণ, আহত 2 শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার অভিযুক্তদের বহন করা সহ 5 দফা দাবি জানানো হয় ব্রিফিংয়ে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধী যে পরিবারের সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। গাজীপুরের টঙ্গীতে ট্রাক সহ তুরাগ নদে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েছেন চালক যাত্রীরা। গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী জানান, পুরনো বেইলি ব্রিজটি বসানো হয়েছিল অস্থায়ী হিসেবে। ওই পথে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সাইফুল রুদ্র রিপোর্ট। টঙ্গী গাজীপুর মহাসড়কটি যেখানে এসে মিলেছে সেই জায়গাটি হলো রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুর। এখানে 24 ঘন্টা যানবাহনের চাপ থাকে চোখে পড়ার মতো। টঙ্গী ও আব্দুল্লাহপুরের সংযোগ ঘটানো সেতুর একটি ভেঙে পড়া এই বেইলি ব্রিজটি। শনিবার ভোরে পাথর বোঝাই একটি ডাম্প ট্রাক বেইলি ব্রিজে উঠলে সেতুটি গোড়া থেকে উপড়ে মাঝ বরাবর ভেঙে ট্রাক সহ পড়ে যায় তুরাগ নদে। একই সময় নদীতে পড়ে একটি সিএনজি অটো রিকশা। ঘটনার পরপরই আশপাশের লোকজন সহায়তার জন্য এগিয়ে আসেন। ট্রাকটা আগে আসলো, পিছনে একটা সিএনজি ছিল। হঠাৎ করে দেখি যে সিএনজিও নাই, ট্রাকও নাই। দৌড়ে আইলাম, একটা আওয়াজ হইলো, আয় দেখলাম যে গাড়ি দুটোটা নিচে। পথচারী, যাত্রী ও চালকরা বলছেন, পাশে থাকা দুটি সেতু ঝুঁকিপূর্ণ। ভয়, শঙ্কা ও আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয় তাদের। যতবারই যাতায়াত করি ততবারই মনে হয় ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা যাতায়াত করতে এখানে প্রচুর ভয় পাই। এটা নিচে কোনো পিলার টিলার কিছু নাই, চলাচলের সমস্যা হয়। আর এই ধরনের আর দুর্ভোগ আমরা চাই না। এটা অনেক আগের থেকেই নাজুক, এটা দেখার মতো তো কেউ নাই। সড়ক ও জনপথের তথ্য বলছে, পুরনো এই ব্রিজটি মাত্র 6 মাসের জন্য স্থাপন করা হলেও 2 বছর পেরিয়ে গেছে। এই ব্রিজটা অস্থায়ী 6 মাসের জন্য করা হয়েছিল, আজকে 2 বছর হয়ে গেছে। 2 সাইডে সাইনবোর্ড দেওয়া আছে, 10 টনের উপর গাড়ি চলতে পারবে না। পুরানো বেইলি ব্রিজ আনছি, এটার সাথে এখন সবকিছু যদি আমরা ঠিকঠাক পাই তাইলে আমরা হয়তো এটা আবার করব, নয়তো একটা থাকবে আমাদের। যানজট এড়াতে ও যাতায়াত নির্বিঘ্ন করতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামীকালও বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে। রংপুর ও ময়মনসিংহ বিভাগ বাদে দেশের অন্যান্য জায়গায়, বিশেষত উপকূলে বৃষ্টিপাত হবে। তবে কাল থেকেই কমে আসবে জলীয় বাষ্পের পরিমাণ, যাতে শীতের অনুভূতি বাড়বে। রাতে তাপমাত্রা কমতে পারে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সুস্পষ্ট লঘু চাপটি শুক্রবার নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা নেই। এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নাই আপাতত কন্ডিশন অনুযায়ী।
এটি নিম্নচাপ আকার আর একটু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি ভারতের উপকূল অতিক্রম করতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা একটু কমে যাবে এবং বিদ্যমান যে শীত পরিস্থিতি তার একটু অবনমন হতে পারে এবং শীতের অনুভূতির তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। এদিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে রাজধানীতেও। শনিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে, যেখানে শীত নিবারণে উষ্ণ কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে মানুষের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। সরাসরি শুরুতে যাচ্ছি ওয়ালির কাছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেই এবং তৎসংলগ্ন এলাকায় যে অবস্থানরত যে নিম্নচাপটি রয়েছে তার প্রভাব কিন্তু আমরা দেখছি সারা দেশে এবং রাজধানীতেও কিন্তু সকালে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে এবং যার ফলে কিন্তু আজকে সারাদিনই সূর্যের একেবারেই কিন্তু দেখা নেই মেঘলা আকাশ এবং পুরো দিনটি কিন্তু আসলে হঠাৎ করে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ রাস্তায় নানান কাজে বের হয়েছেন তারা কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছেন, কারণ হঠাৎ করে এই শীতের তীব্রতা অনুভূত হওয়ার কারণে। আমরা এই মুহূর্তে রয়েছে আগারগাঁওয়ের 60 ফিট এলাকা। এখানেও কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন অন্যান্য দিনে এই সময়টাতে যতটা ভিড়ভাড়টা থাকে আজকে কিন্তু সেই তুলনায় বেশ কিছুটা কম, অর্থাৎ রাস্তাঘাট কিন্তু তুলনামূলক ফাঁকা। মানুষজন কাজ ছেড়ে বাড়িতে গেছেন, অর্থাৎ শীতের কারণে আসলে অনেকেই বাইরে বের হচ্ছে না। যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আসলে যেই শীতের কাপড় বিক্রি হয় সেখানেও কিন্তু আসলে মানুষের ভিড় আমরা দেখেছি। আজকে সারাদিনই ঢাকাতে কিছুটা যেমন বৃষ্টি হচ্ছে, এর বাইরে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সারা দেশে ঝিরিঝিরি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। আবহাওয়া অফিস যেটি বলছে আগামীকালকেও এরকম ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে এবং তারপরে কিন্তু আগামীকাল রাত থেকে একেবারেই 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ শীতের যে তীব্রতা যে অনুভূতি সেটি আরও বাড়বে, যার ফলে কিন্তু যেই পৌষের আজকে প্রথম সপ্তাহ 6 তারিখ এর মধ্যেই যে শীতের তীব্রতা বাড়া শুরু হলো সেটি কিন্তু স্বাভাবিকভাবে এবছর শীত যে বেশ খানিকটা বাড়বে সেটি কিন্তু বলাই যায়। আবহাওয়া অফিসও কিন্তু ঠিক একই রকম বলছে। তারা বলছেন যে ডিসেম্বর মাসে স্বাভাবিকভাবে কিছুটা কম থাকে শীতের তীব্রতা, জানুয়ারি মাসে বেশি হয়। এবার যেহেতু এই নিম্নচাপের কারণে এবার যে বৃষ্টি শুরু হলো শীতের মধ্যে সেটি আসলে বৃষ্টিপাত কমে যাওয়ার পরে আগামীকাল আরও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার পরে যখন আসলে কমে যাবে, জলীয় বাষ্পের পরিমাণ কমে আসবে, তখন কিন্তু শীতের যে তীব্রতা সেটি বাড়বে। গত শুক্রবার সন্ধ্যায় মূলত এটি সুস্পষ্ট লঘুচাপ থেকে যে নিম্নচাপে পরিণত হয়, তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা সেটি নেই, অর্থাৎ আগামীকালকের পরে যেই নিম্নচাপটি রয়েছে সেটি স্বাভাবিক সেটির যে প্রভাব সেটি আর থাকবে না ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায়। অর্থাৎ আজকে যে বৃষ্টিপাত শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, আগামীকাল যেটি হবে সেটির প্রভাব কিন্তু একইভাবে সারা দেশেও পড়েছে। পঞ্চগড়ে আমাদের সহকর্মী রয়েছেন সোহাগ হায়দার, তিনি জানাবেন পঞ্চগড়ের যে শীতের তীব্রতা সেটির খবর। পঞ্চগড়ের যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভিন্নতা দেখা দিয়েছে। আমি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা কিন্তু শীতের অনুভূতি যেটি রয়েছে সেটা কিন্তু রাতে বেশি অনুভূত হচ্ছে, আর দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আমি আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে কথা বলেছি, সেখান থেকে জানানো হয়েছে যে আজকে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে। একই সাথে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 27 থেকে 28 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আমি এই শীতের তীব্রতায় যেমন রাতে যে শীতের তীব্রতা বাড়ছে, এতে করে এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিনেই কিন্তু শীতবস্ত্রের দোকানমুখী হচ্ছেন। আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আছি পঞ্চগড়ের সিনেমা হল রোড এলাকায়। এখানে যে সকল পুরাতন এবং নতুন কাপড়ের দোকান রয়েছে, এখানে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে তারা কিন্তু শীতের গরম কাপড় ক্রয়ের জন্য ছুটে এসেছেন এবং অনেকেই কেনা বেচা কাপড় ক্রয় সাধ্যের মধ্যে নিয়ে যাচ্ছেন। তো আমরা এখানকার দোকানদারের সাথে কথা বলেছি, যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে বিগত কয়েকদিন ধরে যে কাপড়ের চাহিদা রয়েছে সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ তাদের সাধ্যের মধ্যে কাপড় ক্রয় করে নিয়ে যাচ্ছে। আমি জানিয়ে রাখি যে শীতের তীব্রতায় ব্যতিক্রম থাকায় যেমন এখানে রাতের শীতের কনকনি অনুভূতিটা বেশি থাকছে, তবে এর কারণে কিন্তু শীতের প্রভাবের কারণে কিন্তু এখানকার শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। আমি এখানকার জেলা সদর সহ উপজেলার যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতে খবর নিয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন যে শীতজনিত রোগে শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। আর এখানে যে শীতবস্ত্রের চাহিদা জেলায় রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত
কিছুটা বেশি বিতরণ করেছে জেলা প্রশাসন। একই সাথে বিভিন্ন সংগঠন কিন্তু এ জেলায় শীত বস্ত্র বিতরণ করেছে, তবে সেগুলো কিন্তু এ জেলার জন্য পর্যাপ্ত না হয় কিন্তু এখানে অনেকটা ঘাটতি দেখা দিয়েছে। আমি জানিয়ে রাখি যে আজকের যে তাপমাত্রাটা রয়েছে, আমরা দেখেছি যে সকাল থেকে কুয়াশা তেমন ভাবে লক্ষ্য করা যায়নি, তবে সকাল 6টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত কিন্তু যে শীতের অনুভূতি সেটি কিন্তু থাকছে এবং দিনে একটা গরম আবহাওয়া থাকছে। তো এ ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। শীতের প্রভাব ও সামগ্রিক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। যুক্ত হয়েছিলাম পঞ্চগড় এবং ঢাকায়। সময় সংবাদে আরও থাকছে। চলছে বিসিবির জরুরি সভা, মূল এজেন্ডা বিপিএল, আলোচনা চ্যাম্পিয়ন্স ট্রফির দল, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল টি20-র সূচি। আওয়ামী লীগ আমলের সংবাদ মাধ্যমের ভূমিকা আত্মপর্যালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলনে আহ্বান জানান তিনি। এ সময় গণমাধ্যমের সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে ঐক্যের ডাক দেন আয়োজকরা। জুলাই অভ্যুত্থানে 5 সাংবাদিক সহ সকল শহীদদের স্মরণের মাধ্যমে শুরু হয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন। এই উপলক্ষে সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশে নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথ চলার প্রত্যাশা শোনা যায় আয়োজকদের কণ্ঠে। এবারের সম্মেলনকে সদস্যদের চিন্তা লেনদেনের উৎসব হিসেবে উল্লেখ করেন তারা। বাংলাদেশে তো এখন একটা সংস্কারের একটা দাবি উঠেছে সব অঙ্গনেই। তা আমরা যারা গণমাধ্যমে কাজ করি, বিশেষ করে সম্প্রচার মাধ্যমে কাজ করি, আমাদের সংস্কারটাও খুব জরুরি। জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে গণমাধ্যম সংস্কারের, তখনও আজকের এই ৫মবারের মতো সম্প্রচার সম্মেলনে বিজেসি সেই প্রস্তাব করতে চায় যে এখন সুযোগ গণমাধ্যম সংস্কারের। গণঅভ্যুত্থানে মাঠের গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন শহীদ পরিবারের সদস্যরা। যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ, তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও, তুমি সরে যাও, আমার কেমন যেন ভয় লাগতেছে। তখন ও প্রতিনিয়তই আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। 5 জন গণমাধ্যম কর্মী শহীদ হয়েছে এবং শত শত গণমাধ্যম কর্মী এখনো আহত অবস্থায় হসপিটালে তাদের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। গণমাধ্যমের স্বকীয়তা এবং সক্রিয় ভূমিকা নিশ্চিতে পরামর্শ দেন সম্মেলনের অতিথিরা। আপনি ক্ষমতাধরকে জবাবদিহি করতে বাধ্য করবেন। সংবাদ মাধ্যমের কাজ এটা, অ্যাকাউন্টেবল করা পাওয়ারকে, যিনি ক্ষমতায় আছেন তাকে অ্যাকাউন্টেবল করা। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। সম্মেলনে অংশ নেন 600-রও বেশি গণমাধ্যম কর্মী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সময় বিদেশের বন্দরে ফেরা জাহাজ থেকে পালিয়ে যাওয়া 19 নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। নাবিকদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের পরেই জাহাজে কাজ করার সুযোগ পান বাংলাদেশি নাবিকেরা। তবে দায়িত্ব পালনের সুযোগে বিদেশে পাড়ি জমিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এবার এমন 19 বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন নৌ আদালত। নৌ পরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশি বিদেশি 13টি জাহাজে কর্মরত অবস্থায় পালিয়ে যান এই 19 নাবিক। এসব ঘটনায় মামলা হয়েছে বাংলাদেশের নৌ আদালতে। পর্যায়ক্রমে সমস্ত পলাতক নাবিক এর আওতায় আসবে, এমনকি তাদের যারা গ্যারান্টার রয়েছে তারাও আইনের আওতায় আসবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এরা পালিয়ে বাংলাদেশের মান এবং মর্যাদা অনেকাংশে কমিয়ে দিয়েছে, যার ফলে বিভিন্ন কোম্পানিতে আমাদের সি ফেয়ারারদের
যে নিয়োগ অনেকটা সংকুচিত হয়ে আসছে। বর্তমানে দেশি বিদেশি বিভিন্ন জাহাজে কর্মরত আছেন কয়েক হাজার নাবিক। তবে পালিয়ে যাওয়ার ঘটনা একদিকে যেমন দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, তেমনি তৈরি হচ্ছে নিষেধাজ্ঞার কবলে পড়ার শঙ্কা। চাকরির বাজারও অনেক কমে গেছে, বিকজ যেই বিদেশি কোনো জাহাজ থেকে যদি এরকম বাঙালি পালিয়ে যায় তাহলে সেই কোম্পানি আর কোনো বাঙালি কোনোদিন নেবে না। তো সামগ্রিকভাবে শুধু আমাদের সিফারদের বদনাম না এবং দেশের বদনাম না, প্লাস বিরাট বড় একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই কারণে যে আর কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়ার কোনো স্কোপ নেই। নাবিকদের বিদেশে পালিয়ে যাওয়ার ঠেকাতে জিম্মেদারদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের ভিসা বন্ধ থাকায় বিদেশ ভ্রমণে এখন পূর্বমুখী হচ্ছেন বাংলাদেশের পর্যটকরা। পছন্দের গন্তব্য তালিকায় থাকছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। তবে বাংলাদেশিদের জন্য সহজ গন্তব্য হওয়ায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বছরের শেষ ও শুরু 4 থেকে 5 মাস দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসুরা। তাই দেশের সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন রুট ও বিদেশের ফ্লাইটগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ বিমানবন্দরে। বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ। এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ। ইন্ডিয়ার ভিসা অফ করার উপরে আমাদের ট্যুরিস্টদের বা ভ্রমণকারীদের নির্ভরশীলতা থাকার কথা না, কারণ আমাদের অনেক ট্যুরিস্ট স্পট আছে। বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে, এখানে ঘোরার জন্য সুইটেবল। সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া। চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের, এমন তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের। নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুনমিং, গুয়ানজু এবং বেইজিং। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। একটা পিক সিজন, তারপর হচ্ছে জুলাই আগস্টের যে দেশের যে সার্বিক যে অবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবার মাঝে আসলে এবার একটা ঘোরার একটা টেন্ডেন্সিও কাজ করছে। ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়ার যেটা যেহেতু বিভিন্ন জায়গায় সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু একটা বড় সংখ্যক ট্যুরিস্ট আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে থাকি। আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল ওভার হয়ে ভারত বা অন্যান্য দেশে যাচ্ছে। সো কাজেই এইটা আমরা এমন মনে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেই রকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই এর জন্য যাচ্ছে, এটা না। গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক। এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন 21.55%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। বিপিএল আয়োজন ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে ক্রিকেট বোর্ডে চলছে জরুরি সভা। এই মুহূর্তে মিরপুরে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী মাহবুব রিমন। সবার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমাদের অর্থাৎ যে সমস্ত গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মিটিংগুলো কভার করার অভিজ্ঞতা রয়েছে সবাই জানি আসলে এ ধরনের মিটিং খুবই ম্যারাথন মিটিং হয়। সেই হিসেবে মোটে 3 ঘন্টা পার হয়েছে বিসিবির যে 16তম বর্তমান যে পরিচালনা পর্ষদের 16তম সেই মিটিং মোটে 3 ঘন্টা পার হয়েছে। প্রথমে বলা হয়েছিল শুধুমাত্র মূল এজেন্ডা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এর বাইরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি এসেছে নাজমুল হাসান পাপন এবং পরবর্তীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত পরিচালকরা পদত্যাগ করেছেন কিংবা আত্মগোপনে চলে গেছেন তাদের যে শূন্য পদগুলো, অর্থাৎ তারা যে সমস্ত কমিটিতে চেয়ারম্যান ছিলেন সেই কমিটির পুনর্বিন্যাস কিন্তু আজ হয়েছে। অর্থাৎ ফারুক আহমেদের যে এই কমিটির 16তম অর্থাৎ বর্তমান যে পরিচালনা পর্ষদের 16তম সভায়, এবং যতদূর জানতে পেরেছি মিডিয়া যে কমিটি অন্যতম গুরুত্বপূর্ণ সে কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
তবে একটা কোরাম পূরণের বাধ্যবাধকতা রয়েছে। জানেন যে 1/3 যে পরিচালকরা রয়েছেন কমপক্ষে 1/3 পরিচালকের উপস্থিত থাকতে হয়। আজ সশরীরে 7 জন পরিচালক উপস্থিত হয়েছেন, যে 3 জন পরিচালক উপস্থিত হননি আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার মিঠু। ব্যক্তিগত কাজে ইফতেখার মিঠু অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন, তবে আমরা যতদূর জানতে পেরেছি নাজমুল আবেদিন ফাহিম এবং আকরাম খান দেশে অবস্থান করছেন। যেহেতু কোরাম পূরণের একটা বাধ্যবাধকতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভার্চুয়ালিও কিন্তু যোগ দেওয়ার একটা সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলছিলাম যে মূল এজেন্ডা বিপিএল, সেটা নিয়ে তো আলোচনা হয়েছে। 23 তারিখ জানেন যে একটা কনসার্টের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিকতা শুরু হবে। চলতি মাসের 30 তারিখ বিপিএল শুরু হবে। এর বাইরেও সিলেট এবং চট্টগ্রামে আলাদা করে কনসার্ট হবে। তবে বিপিএলের বাইরেও যেহেতু বাংলাদেশের 2023-2024 সালের যে আন্তর্জাতিক ক্যালেন্ডার সেটা শেষ হয়ে গেছে, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা কেমন হতে পারে তার চাইতেও বড় প্রশ্ন একটা গেল 16 ডিসেম্বর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবালকে ফেরানোর ব্যাপারে। যেহেতু সবশেষ যে এনসিএল 7 মাস পরে এনসিএল খেলতে নেমে তামিম ইকবাল দুর্দান্ত খেলেছেন এবং ওপেনিং স্লটে কিন্তু এখনও বাংলাদেশ কিন্তু ঢুকছে। সৌম্যের একটা ইনজুরি কনসার্ন রয়েছে। সব মিলিয়ে তামিম ইকবালকে ফেরানো যায় কি না সে বিষয়েও কিন্তু আজকে ক্রিকেট বোর্ডের যে সেখানে আলোচনা হয়েছে। তবে সব এর বাইরেও স্ট্যান্ডিং কমিটির বাইরেও আরও একটি বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কত্ব। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সবশেষ কিছুক্ষণের মধ্যেই হয়তো গণমাধ্যমের কর্মীদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানাবেন বিসিবি পরিচালক, তখন বিসিবির যিনি পরিচালক রয়েছেন তিনি। বিসিবি সবার সবশেষ আমরা সরাসরি ছিলাম মিরপুরে, যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিগত 15 বছরের রাজনৈতিক স্বার্থে পুলিশের অপরাধের চিত্র বিশ্বে নজিরবিহীন। সিলেটে আইজিপি মামলা সংশ্লিষ্ট না হলে কাউকে গ্রেফতার না করার নির্দেশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।